নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল হচ্ছে, বর্গীরা বাংলায় আক্রমণ করেছিল সে কথা আপনারা জানেন। সেই সব বিভীষিকাময় দিনগুলোর কথা আপনারা বইতেও পড়েছেন। বাংলার গ্রামে গ্রামান্তরে সেই বর্গী আক্রমণের দগদগে ঘায়ের স্মৃতি এখনো আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বর্ধমানে কাটোয়ার কাছে একটা মন্দিরের ধ্বংসাবশেষ। বলা হয়ে থাকে, এখানে যখন বর্গী আক্রমণের নেতা ভাস্কর পণ্ডিত তার দলবল নিয়ে দুর্গাপুজো করছিলেন, তখন বাংলার নবাবের সৈন্যদল অতর্কিতে তাদের আক্রমণ করলে ভাস্কর পণ্ডিত সেই দুর্গাপুজো অসমাপ্ত রেখেই তার দলবল নিয়ে পালিয়ে যায়। সেই দুর্গা মণ্ডপের ভগ্নাংশ এখনো দাঁড়িয়ে আছে মাটির ওপর। একটা প্রচলিত বাংলা ছড়ায় সেই দিনের সেই বর্গী আক্রমণের ভয়াবহতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। যে ছড়াটা আমরা সবাই জানি, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। কিন্তু কলকাতায় বর্গী আক্রমণ, কলকাতায় কি সত্যি বর্গী আক্রমণ হয়েছিল? তাহলে তার স্মৃতি কি আজও আছে কলকাতায়? বলবো বন্ধুরা, সব বলবো, তবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, একটু স্কিপ না করে। স্কিপ করে গেলে হয়তো কিছু কিছু জিনিস আপনারা মিস করে যেতে পারেন এবং আপনাদের ধারণাটা তাহলে অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, প্রথম থেকে শুরু করা যাক। সালটা তখন ছিল 1742। মহারাষ্ট্রে শিবাজীর মৃত্যুর পর তার সেনাপতি ও সৈন্যরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তাদের রাজত্ব চালাতে থাকে। সেই রকমই মহারাষ্ট্রের নাগপুর অঞ্চলের নেতা ছিলেন রঘুজি ভোঁসলে। দিল্লির বাদশাহদের অবস্থা তখন খুবই টলমলে। দিল্লির বাদশাহের দুর্বলতার সুযোগ নিয়ে মারাঠা দস্যুরা তাদের রাজস্বের 4 ভাগের 1 ভাগ বা চৌথ আদায় করে নিয়েছিল। নাগপুরের নেতা রঘুজি ভোঁসলে আর তার মন্ত্রী ভাস্কর পণ্ডিত, যার পুরো নাম পণ্ডিত ভাস্কররাম কোলহৎকার, তারা দুজনে মিলে বাংলার নবাব আলীবর্দীর কাছে চৌথের দাবি জানালেন। কিন্তু বাংলার নবাব তা দিতে অস্বীকার করলেন। বাংলার এই ঔদ্ধত্য তাদের সহ্য হল না। সুতরাং চলো বাংলাকে উচিত শিক্ষা দিতে হবে। এরাই হলো দুর্ধর্ষ দুর্নিবার মারাঠা বাহিনী। এই বাংলায় যাদের বলা হয় বর্গী। বর্গী শব্দটি এসেছে মারাঠা বর্গীর শব্দ থেকে, যে শব্দটা আবার এসেছে মূল ফার্সি শব্দ থেকে, যার অর্থ অল্প বা হালকা অস্ত্র বহনকারী দল। ইতিহাস বলে 1742 সালে সেই মারাঠা দস্যুরা অর্থাৎ বর্গীরা বাংলায় আক্রমণ চালিয়েছিল। তাদের একটাই উদ্দেশ্য, বাংলাকে, বাংলার মানুষদের অশান্ত করে তোলো, তাহলেই তাদের উদ্দেশ্য সফল হবে। তারা ছিল দুঃসাহসী, তারা অপ্রতিরোধ্য, তারা বেপরোয়া। তারা যে গ্রামে ঢুকছে লুটপাট করে ঘর বাড়ি জ্বালিয়ে গ্রামবাসীদের হত্যা করে মুহূর্তে সেই গ্রামটাকে শ্মশানে পরিণত করে দিচ্ছে। তাদের বর্বর নিষ্ঠুর বিভীষিকাময় আক্রমণে শুধু সাধারণ মানুষ যে আতঙ্কিত হয়ে পড়েছিল তা নয়, চিন্তিত হয়ে পড়েছিলেন বাংলার নবাব। আতঙ্কের ঢেউ আছড়ে পড়েছিল কলকাতাতেও। সেই সময় কলকাতার স্থানীয় বাসিন্দা, নেটিভরা এবং ইংরেজরা চিন্তায় পড়ে গেছিলেন কি করে এই বর্গীদের হাত থেকে নিজেদের রক্ষা করা যায়। শেষে অনেক ভেবেচিন্তে উভয় পক্ষ ঠিক করলেন নবাবের কাছে কয়েক দফা আর্জি জানানো হবে। 1, কলকাতা শহরের চারপাশে একটা খাদ বা খাল কাটতে হবে, কারণ তখন কলকাতা বলতে মোটামুটি পশ্চিমে গঙ্গা, পূর্বে আজকে সার্কুলার রোডের কাছাকাছি, উত্তরে বাগবাজার থেকে দক্ষিণে খিদিরপুর পর্যন্ত। 2, ইংরেজদের যে পুরনো কেল্লা বা দুর্গ আছে তা মেরামত করে আরো শক্তিশালী করা। 3 নম্বর, শহরের নানা জায়গায় যেখানে যেখান দিয়ে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে সেই সব জায়গায় কামানে ঘাঁটি বানানো। 4 হলো গোটা সাহেব পাড়াটাকে শক্ত কাঠের রেলিং দিয়ে ঘিরে দিতে হবে। বাংলার নবাব আলীবর্দী খাঁ সবকিছু মেনে নিলেও দুর্গ তৈরির ব্যাপারটা তিনি মেনে নিতে পারেননি। যাই হোক, প্ল্যান মাফিক সব কাজ শুরু হয়ে গেল। মোটামুটি 4টি জায়গায় কামানের ঘাঁটি তৈরি করা হয়েছিল: বাগবাজার, জোড়াবাগান, জোড়াসাঁকো, লালবাজার এবং দক্ষিণে গোবিন্দপুর বা খিদিরপুরের কাছাকাছি অঞ্চলে। নবাব আলীবর্দী খাঁর অনুমতিক্রমে খাদ বা খাল কাটা শুরু হলো। মোট পরিধি হবে 7 মাইল, চওড়া হবে 21 হাত, আনুমানিক খরচ হবে 25,000 টাকা। প্রাথমিকভাবে তৎকালীন কাউন্সিল 25,000 টাকা দিয়েছিলেন। শর্ত ছিল 3 মাস পরে দেশীয় লোকেরা এই টাকা শোধ করে দেবে। ঠিক ছিল উত্তরে বাগবাজার থেকে শুরু করে আজকে শিয়ালদা, এন্টালি, বেগবাগান হয়ে রবীন্দ্র সদন হয়ে খিদিরপুরে হেস্টিংস বা তৎকালীন কুলিবাজার পর্যন্ত খাল কাটা হবে, কারণ মানুষের বসবাস ছিল এই পর্যন্তই।
প্রথমে ঠিক ছিল যে এই খাল সোজাসুজি ভাবে এগোবে, কিন্তু হালসি বাগানের উমি চাঁদ ও ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্রের বাগান বাড়ি পর্যন্ত এসে খালটা বাঁক নিয়েছিল, কারণ এরা দুজনেই ইংরেজদের খুব কাছের লোক ছিলেন। সুতরাং তাদের স্বার্থ তো দেখতেই হবে, তাই খালটা এদের বাগান বাড়ি পর্যন্ত এসে বাঁক নিয়েছিল। বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে যে বাড়িটা রয়েছে, এটি ছিল তাদের বাগান বাড়িরই একটা অংশ। প্রথম দিকে 7 মাইল খোঁড়ার পরিকল্পনা থাকলেও 3 মাইল খোঁড়ার পর যখন এন্টালি পর্যন্ত খাল কাটা হয়েছে, সেই সময় হঠাৎ খাল কাটা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ততদিনে বাংলায় বর্গীর হাঙ্গামা থিতিয়ে এসেছে। বর্গীরা বাংলার বিভিন্ন গ্রামে আক্রমণ করলেও তারা কলকাতায় আসেনি, সুতরাং কলকাতার মানুষ বেঁচে গেলেন বর্গী আক্রমণের হাত থেকে। ইতিহাস বলে 1742 সালে যে বর্গী আক্রমণ শুরু হয়েছিল বাংলায়, তা চলেছিল মোটামুটি 1751 সাল পর্যন্ত। যদিও 1744 সালে বাংলার নবাব আলীবর্দী খাঁ ভাস্কর পণ্ডিত সহ তার বিশ্বস্ত 20 জন অনুচরকে হত্যা করেছিলেন, তারপরেও বাংলায় বর্গী আক্রমণ অব্যাহত ছিল। সে এক অন্য অধ্যায়। খাল তো কাটা হলো, কিন্তু তার পরিণতি কি হলো বলছি বন্ধুরা। 1757 সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশদের জয়লাভের পর কলকাতা শহরের গুরুত্ব অনেক বেড়ে গেল। সুতরাং বিভিন্ন জায়গার মানুষজন কলকাতায় আসতে শুরু করে দিল। কলকাতা ক্রমশ ঘিঞ্জি হতে শুরু করলো। সেই সময় জঞ্জাল অপসারণের সঠিক কোনো ব্যবস্থা না থাকায় ওই খালে শহরের সমস্ত জঞ্জাল ফেলা হতে শুরু করা হলো। ভাবা হয়েছিল এইভাবে যেমন শহরের জঞ্জাল অপসারণের সমস্যা দূর করা যাবে, তেমনি খালটিকেও ভরাট করা যাবে। কিন্তু এত বড় খালটিকে কি এইভাবে জঞ্জাল ফেলে ভরাট করা যায়? তাছাড়া জঞ্জাল ফেলার জন্য নানা রকম পোকা মাকড় মশা মাছির উৎপাত হতে শুরু করলো, তাতে শহরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল। ফলে পাকাপাকিভাবে খালটিকে ভরাট করার সিদ্ধান্ত নেওয়া হলো। যেহেতু মারাঠা দস্যুদের হাত থেকে বাঁচার জন্য এই খাল কাটা হয়েছিল, সেই জন্য এই খালের নাম হয়ে যায় মারাঠা ডিচ বা মারহাট্টা ডিচ। মোটামুটি ভাবে 1780 সাল নাগাদ খালটিকে পুরোপুরিভাবে ভরাট করে একটি রাস্তা তৈরি হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল বৈঠকখানা রোড। পরে তার নাম পাল্টে হয় সার্কুলার রোড। বিস্তারিত পরে বলছি। শুধু বলি, মারাঠা ডিচ মাটির তলায় চাপা পড়ে গেলেও মারাঠা দস্যুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যে খাল তৈরি হয়েছিল, সেই খালের স্মৃতি বুকে নিয়ে আজও উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে একটি রাস্তার নাম মারহাট্টা ডিচ লেন। চলুন বন্ধুরা, সেই রাস্তায় যাওয়া যাক। এই রাস্তাটার নাম হচ্ছে মারহাট্টা ডিচ লেন। আর এই যে দেখছেন রাস্তাটা, এটা হচ্ছে নন্দলাল বোস স্ট্রিট। এই যে বাঁ দিকে গেলে বাগবাজার, আর ডান দিকে গেলে খালপাড় অব্দি যাওয়া যায়। এই নন্দলাল বোস স্ট্রিট থেকে এই মারহাট্টা ডিচ লেন শুরু হয়েছে, বা এখান থেকে বেরিয়েছে বলা যেতে পারে। এখান দিয়ে সোজা চলে গেলে এঁকে বেঁকে শ্যামবাজার অব্দি পৌঁছানো যায়, বা সার্কুলার রোডেও পৌঁছানো যায়। বাই লেন দিয়েও বাগবাজার স্ট্রিটে ঢোকা যায়, অনেক দিকে যাওয়া যায়। এটা হচ্ছে মারহাট্টা ডিচ লেন। অতীতের বর্গী আক্রমণ ঠেকানোর জন্য যে খাল কাটা হয়েছিল, সেই খালের স্মৃতি বহন করে এই রাস্তাটার নামকরণ করা হয়েছে মারহাট্টা ডিচ লেন। আমি আপনাদের দেখাবো যে এখনও এখানকার দোকানের যে বোর্ড আছে, যে দেখছেন ইলেকট্রিক সরঞ্জামের দোকান, এই দোকানের বোর্ডে দেখুন লেখা রয়েছে 9 নম্বর মারহাট্টা ডিচ লেন, কলকাতা 7,03,000। আরেকটু দেখাই ক্লোজে আপনাদের। এরকম এখানে বেশ কিছু নিদর্শন রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেগুলো। এইবারে একটু বিস্তারিত ভাবে বলি। আপনাদের আগেই জানিয়েছি যে শ্যামবাজার থেকে এন্টালি অব্দি খাল কাটা হয়েছিল। সেই খাল বুঝে রাস্তা তৈরি হয়। পরবর্তীকালে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এন্টালি থেকে রেসকোর্স পর্যন্ত রাস্তাটিকে সম্প্রসারিত করা হয়, এবং সেই রাস্তাটির নাম প্রথমে দেওয়া হয়েছিল বৈঠকখানা রোড, পরে দেওয়া হয়েছিল সার্কুলার রোড। কারণ এই রাস্তাটি পুরো কলকাতা শহরটিকে যেন অর্ধবৃত্তাকারে ঘিরে রেখেছিল, সেই জন্য রাস্তার নামকরণ করা হয়েছিল সার্কুলার রোড। পরবর্তীকালে রাস্তাটিকে দুটি ভাগে ভাগ করা হয়, আপার সার্কুলার রোড এবং লোয়ার সার্কুলার রোড। আপনাদের মারহাট্টা ডিচ লেনের আরেকটি দোকানের বোর্ড দেখালাম, যেখানে লেখা রয়েছে মারহাট্টা ডিচ লেন। এইবারে বলি, আপার সার্কুলার রোডের নাম পাল্টে হয় আচার্য প্রফুল্লচন্দ্র রোড, এবং লোয়ার সার্কুলার রোডের নাম পাল্টে হয় আচার্য জগদীশ চন্দ্র বসু রোড।
এই তো গেল শ্যামবাজার থেকে রেসকোর্স অব্দি রাস্তার নামকরণের ইতিহাস, কিন্তু বাগবাজারের দিকে কাটা খালের যেটুকু অংশ পড়ে রইল সেটুকু বুঝিয়ে রাস্তার নামকরণ করা হয়েছিল মারহাট্টা ডিচ লেন। হ্যাঁ বন্ধুরা, বাগবাজার অঞ্চলে এখনো সেই মারহাট্টা ডিচ লেন বর্তমান রয়েছে। আমি ক্রমশ রাস্তার দিয়ে এগিয়ে চলেছি পাড়ার ভেতরে, দেখছি আরো কোনো বোর্ড পাওয়া যায় কিনা। আপনাদের অলরেডি দুটো বোর্ড দেখিয়েছি মারহাট্টা ডিচ লেন লেখা। এই দেখুন আরেকটি উত্তর কলকাতার যে ঐতিহ্য, যে অহংকার, যে বনেদিয়ানা বা আভিজাত্য, তার নিদর্শন এই বাড়িটা দেখুন একবার। আমার ডান দিকে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়ির স্থাপত্য শৈলী বা অলঙ্করণ শৈলী আপনারা দেখছেন যে এর মধ্যে একটা সাবিকিয়ানা বা আভিজাত্য ফুটে উঠেছে। এটা উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলের একটা ঐতিহ্য, একটা অহংকার। চলুন আমরা এগিয়ে যাই। এবার বাঁদিকে আরেকটি ক্লাব বা সংগঠনের একটা বোর্ড দেখতে পাচ্ছি। এই দেখুন উত্তরণ, এটা দেখুন 9 নম্বর মারহাট্টা ডিচ লেন, ওয়ার্ড নম্বর 7, কলকাতা পৌর সংস্থা। দেখালাম আপনাদের এই পুরো রাস্তাটাই মারহাট্টা ডিচ লেন। চলুন আরেকটু যাই পাড়ার ভেতরে রাস্তা দিয়ে। এইটি দেখুন আরেকটি ভবন দেখাচ্ছি, একটি সংগঠনের বাড়ি এটা। এখানে দেখুন লেখা রয়েছে 9B মারহাট্টা ডিচ লেন, কলকাতা 7,03,000, বাগবাজার প্রয়াস সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। চলুন এই রাস্তা দিয়ে আরেকটু ভেতরে এগিয়ে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটা ক্রসিং এ। এটি হলো পশুপতি বসু রোড ও মারহাট্টা ডিচ লেনের ক্রসিং। এই পশুপতি বসু রোড বাঁ দিক দিয়ে সোজা চলে গেছে গ্যালের স্ট্রিটের দিকে। আপনাদের দেখাবো সেই রাস্তাটি, এই যে সেই রাস্তাটি। আর পশুপতি বসু রোড দিয়ে ডান দিক দিয়ে সোজা চলে গেলে বাগবাজার স্ট্রিটে পৌঁছে যাওয়া যাবে। আমরা ক্রসিংটাকে পেছনে ফেলে এগিয়ে চললাম সামনের দিকে, দেখি কতটুকু যাওয়া যেতে পারে। চলুন রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে যাওয়া যাক। এবার আপনারা পর্দায় যে বাড়িটির ছবি দেখতে পাচ্ছেন সেই বাড়িটির প্রবেশপথের বাঁদিকে দেয়ালে মার্বেলের ফলক রয়েছে। সেই ফলকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে কৃষ্ণধাম স্থাপিত 1353 সাল, 10/1 মারহাট্টা ডিচ লেন। আপনারা দেখলেন এবার আপনাদের একটি মানচিত্রের বোর্ড দেখাচ্ছি, যেটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 7-এর তরফ থেকে এখানে একটি অফিসের গায়ে বা বাড়ির গায়ে এই বোর্ডটি লাগানো আছে। এই বোর্ডটি দেখছেন এখানকার এই অঞ্চলের রাস্তার মানচিত্রটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা যদি মানচিত্রটা খুঁটিয়ে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। এখানেও কিন্তু মারহাট্টা ডিচ লেন রয়েছে। আর একদম বাঁদিকে যে নীল রঙের যে রেখাটা চলে গেছে আপনারা, ওটা হচ্ছে হুগলি নদী অর্থাৎ গঙ্গা। আবার এখানে এই ম্যাপে মারহাট্টা ডিচ লেন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে লেখা রয়েছে মারহাট্টা ডিচ লেন। আপনারা দেখলেন যে এটি নন্দলাল বোস লেন থেকে শুরু করে বঙ্কিম মুখার্জি স্ট্রিট অবধি বিস্তৃত। মাঝখান দিয়ে পশুপতি বস লেন চলে গেছে ক্রস করে। আপনারা দেখলেন মারহাট্টা ডিচ লেনের মানচিত্রটা। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এইরকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।